এই অঙ্কটা সলভ করার মাধ্যমে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে ফেললাম। আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারার চ্যাপ্টারটা আমি একদম একটা ক্লাসের মাধ্যমে এ টু জেড সম্পূর্ণ আমি কাভার করে দিব, একদম ভালোভাবে কমপ্লিট করে দিব। এবং এইটা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ তুমি অসীম ধারার বস হয়ে যাবা এবং তুমি অন্যকেও শিখাতে পারবে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটা শুরু করে দেই। দেখো, প্রথমে আমি লিখছি কি চ্যাপ্টার ম্যাপ। চ্যাপ্টার ম্যাপ বলতে বোঝায় ওই চ্যাপ্টারের ভিতরে আসলে কি কি টপিক আছে। তো চ্যাপ্টার ম্যাপের ভিতরে কি কি টপিক আছে ওই টপিক গুলো আমি এইখানে দিয়ে দিছি, অর্থাৎ তোমার বইয়ে এই অসীম ধারার মধ্যে এই টপিকের বাইরে কোনো টপিক নাই। প্লাস দিছি কি সাজেশন। সাজেশন বলতে বোঝায় প্রত্যেকটা টপিক তো পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ না। তো যেই টপিকটার গুরুত্ব যতটা, অতগুলো স্টার দিয়ে আমি এখানে বুঝাই দিছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এটা 1 স্টার, ওইটা একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আর যেটা 3 স্টার ওইটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, টপিকের ভিতরে কি কি আছে: অনুক্রম, তারপরে ধারা, তারপর অসীমতক সমষ্টি নির্ণয়, তারপর পৌনঃপুনিক দিয়ে ধারা গঠন, কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, তারপরে এই যে এই টাইপের একটা ধারার এন সংখ্যক পদের যোগফল। তো এই চ্যাপ্টারটা যদি তুমি আমার কাছ থেকে ভাইয়া কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমার অন্য কোনো কিছু করা লাগবে না, তুমি একদম বস হয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে। তো দেরি না করে আমরা প্রথম টপিকটা শুরু করে দিই। দেখো, প্রথম টপিকটা আছে কি ভাইয়া? প্রথম টপিকটা আছে অনুক্রম। তো অনুক্রম বলতে কি বোঝায়? অনুক্রম বলতে কি বোঝায় এটা এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা পড়ে নিও। আমি আমার মতো করে বুঝাই যে অনুক্রম বলতে বোঝায় কতগুলো পদ পরপর থাকবে। যেমন এখানে আছে 1 3, তারপরে কত আছে 5 7 9, এইভাবে আছে 1 3 5 7 9, তারপরে ডট ডট ডট। এই পদগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসরণ করে সাজানো আছে। দেখো, একের পরে আছে 3, 3-এর পরে আছে 5, 5-এর পরে আছে 7, 7-এর পরে কত আছে ভাইয়া? 9। তো তুমি কি একটা ক্রম দেখতে পারতেছো? একের পরে 3 আসছে, 3-এর পরে 4 না এসে 5 আসছে, 5-এর পরে 6 না এসে 7 আসছে, 7-এর পরে আসছে 9। তো আমরা দেখতে পারতেছি কি প্রত্যেকবার দুইটার ভিতরে ডিফারেন্স আছে 2 কইরা, অর্থাৎ 2 কইরা বাড়তেছে। ঠিক আছে? 2 কইরা বাড়তেছে। তুমি তৃতীয় পদটা যদি পেতে চাও তাইলে তার আগের পদের সাথে 2 যোগ করলেই তুমি পরের পদটা পেয়ে যাবা। তাইলে আমি যদি বলি ৯ এর পরের সংখ্যাটা কত হবে? যেহেতু ২ করে বাড়তেছে তাইলে ৯ এর সাথে ২ বাড়াও, কত হবে? ১১ হবে। ঠিক না ভাইয়া? ১১ হবে। ১১ এর পরে কত হবে? ১৩ হবে। এইভাবে চলবে ধারাটা। তো এবার প্রশ্নটা দেখো। প্রশ্নে বলছে এই ধারাটার সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ বলতে বোঝায় আসলে এমন একটা পদ যেই জায়গায় তুমি কততম পদ চাইতেছো, অর্থাৎ n এর মানটা বসাইলে তুমি ওই পদটা পেয়ে যাবা। তো দেখো, আমরা রিলেশনটা কিভাবে লক্ষ্য করতেছি এইখানে, যে আমি যততম পদ চাইতেছি তততম পদটা হইতেছে, তততম পদের মান হইতেছে দ্বিগুণের থেকে 1 কম। অর্থাৎ আমি যদি এখানে লিখি 2n মাইনাস 1, এইটাই হচ্ছে এই ধারার সাধারণ পদ। এটা কিভাবে একটু দেখো। 1 এর দ্বিগুণ কত ভাইয়া? 1 এর দ্বিগুণ হইতেছে 2। 2 থেকে 1 গেলে কত থাকে? 1। তাইলে এই প্রথম পদটা কত? আমার একই হয় কিন্তু। প্রথম পদ আমি বলছি কি প্রথম পদ। এটা হচ্ছে প্রথম পদ। তাইলে n এর মান কত? n ইকুয়াল টু কত হইবে? 1। তাহলে 2 গুণ 1, 2 গুণ 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? 1। তাইলে প্রথম পদটা কিন্তু আমার 1 ই আসে। তারপরে দ্বিতীয় পদটা 3 আসবে এই সূত্র অনুযায়ী। তৃতীয় পদটাও 5 আসবে। তাহলে দেখি আমরা চতুর্থ পদটা 7 আসে কিনা। তাহলে সূত্র কি ছিল? 2n মাইনাস 1, মানে এই ধারার একটা সাধারণ পদটা কি ছিল? 2n মাইনাস 1। তাহলে প্রমাণ হিসেবে আমি একটু যাচাই করে দেখি আসলে 2n মাইনাস 1 বসাইলে চতুর্থ পদটা আমার 7 আসে কিনা। তাহলে 2 ইনটু n এর জায়গায় কত বসাবো বলো? আমি চাইতেছি চতুর্থ পদটা চেক করতে। তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে n এর জায়গায় হবে 4 মাইনাস কত? 1। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত থাকে? 7 থাকে। তাহলে আমার চতুর্থ পদে 7 ই আছে। তাহলে এই ধারাটার সাধারণ পদ হচ্ছে 2n মাইনাস 1। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরেরটা একটু দেখো। তারপরেরটা একটা ক্রমও দেওয়া আছে, অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমটার সাধারণ পদ বের করতে বলছে। প্রথম পদটা কত দেওয়া আছে ভাইয়া? 2। তারপরের পদটা কত দেওয়া আছে? 4। তারপরের পদটা দেওয়া আছে কত? 8। তারপরেরটা দেওয়া আছে কত? 16। তারপরে ডট ডট ডট। দেখো, প্রথম পদটা 2 আছে, বেশ ভালো কথা। দ্বিতীয় পদটার আমি 2 আকারে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 2। তৃতীয় পদটার আমি লিখতে পারি না 2 এর উপরে 3। 2 এর উপরে 2 দিলে 4 হয়, 2 এর উপরে 3 দিলে 8 হয়। তারপরেরটা
পদটা এইটার পরিবর্তে এইটা ভাঙায় কি লিখতে পারি? 2 এর উপরে 4। তো এইভাবে পরের পদটা যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা কত বলবা? তোমরা বলবা নিশ্চয়ই 2 এর উপরে 5, তারপর এটা 2 এর উপরে 6। তাহলে যদি আমি বলি ১০০ তম পদ কত? তুমি 2 এর উপরে ১০০ দিয়ে দিবা। ঠিক আছে? তাইলে এইটার সাধারণ পদ হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটার প্রমাণ কি? এই যে প্রমাণ দিলাম আমি। তুমি যদি প্রথম পদটা পেতে চাও তাহলে কি করবা? 2 এর উপরে 1 বসাও, তাইলেই 2 পাওয়া যায়। তারপর দ্বিতীয় পদটা যদি পেতে চাও তাহলে 2 এর উপরে 2 বসাও, কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। তৃতীয় পদের ক্ষেত্রে 2 এর উপরে 3, চতুর্থ পদের ক্ষেত্রে 2 এর উপরে 4, n তম পদের ক্ষেত্রে 2 এর উপরে n। তাইলে এই ধারার সাধারণ পদ হচ্ছে 2 টু দি পাওয়ার n। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি অনুক্রম থেকে সাধারণ পদ কিভাবে নির্ণয় করবো এটা তোমরা বুঝতে পারছো। আর এইগুলো যখন আমি ধারা করাবো, একটু পরেই আমি ধারা করাবো, ওইটা করলে তোমার এগুলো আসলে কোনো ব্যাপারই না। এগুলো নির্ণয় করা তুমি একদম সহজে বুঝে যাবা। তারপরে দেখো, ঠিক এইটার বিপরীত যে আমাদের সাধারণ পদ দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে বলছে কি? অনুক্রম। তাইলে আমরা এইখানে যেকোনো একটা দেখি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে? তো আমরা এই যে ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বার। ৩ নাম্বারে কি বলছে আমার? সাধারণ পদটা দেওয়া আছে 1 প্লাস এখানে মাইনাস 1/2, তার উপরে আছে আমার n। একটা কথা মনে রাখবা, সাধারণ পদ থেকে যদি অনুক্রম বের করতে বলে তোমার, তাহলে তুমি মিনিমাম ৩ টে পদ নির্ণয় করবা। কত? মিনিমাম ৩ টে পদ। তাহলে তুমি লিখবা n ইকুয়াল টু 1 এবং 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, এইভাবেই যাবে। n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, বা তুমি লিখতে পারো প্রথম পদ ইকুয়াল টু হলে কি হয় দেখো, 1 প্লাস মাইনাস 1/2, তার উপরে কত আমার 1। n এর জায়গায় আমরা কত বসাইছি? এই যে এই n এর জায়গায় কত বসাইছি আমরা? n এর জায়গায় বসাইছি 1। তাইলে এখানে কি হয় রেজাল্টটা দেখো, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার কত? 1। তাইলে 1 পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাস মাইনাস মাইনাস। তাহলে এখানে রেজাল্ট হবে এইভাবে যে 1 মাইনাস 1/2। তো 1 মাইনাস 1/2 কত? 1/2। এটার রেজাল্ট হচ্ছে আমার 1/2। এটা হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কত হবে? আমি এখানে নির্ণয় করি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ ইকুয়াল টু কত হবে বলো ভাইয়া? ওই যে মেইন সূত্রটা কি? এই যে এখানে দেওয়া আছে সাধারণ পদটা 1 প্লাস মাইনাস 1/2, তার উপরে n এর মান কত বসাবো আমি? কত বসাবো বলো? 2 বসাবো আমি। কারণ কি 2 কেন বসাবো? 2 বসানোর কারণ হচ্ছে দ্বিতীয় পদ নির্ণয় করতে চাইতেছি আমরা। তাহলে n এর ক্ষেত্রে এখানে 2 বসাবো। তৃতীয় পদ চাইলে n এর ক্ষেত্রে বসাবো 3। 1, এইখানে দেখো প্লাসটা আগে দিই আমি। তারপর ভিতরে কি আসে দেখো, -1 এর উপরে স্কয়ার, -1 এর উপরে স্কয়ার দিলে এইভাবে আসে না? প্লাস 1/4। কারণ কি? মাইনাস যদি স্কয়ারের ভিতরে থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি থাকে? 1 প্লাস 1/4 সমান সমান কত? সমান সমান হচ্ছে আমার লসাগু হচ্ছে 4, অন 4 এর ভিতরে 4 বার যায়। তাহলে 4 অক্ষে 4 প্লাস 1 5, 5/4। তাহলে তৃতীয় পদটা কত হবে এটা তোমরা নির্ণয় করো। তারপরে তুমি লিখবা সুতরাং অনুক্রমগুলো কি? প্রথম পদ যেটা পাইছো 1/2, কমা তারপর কত? দ্বিতীয় পদটা বের করছি 5/4। তারপর তৃতীয় পদটা তোমাদের বাসার কাজ দিলাম, তোমরা নির্ণয় করবা। তারপরে ডট 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 দিয়ে দিবা। শেষ। আমাদের এই অনুক্রমের ব্যাপারটা কিছুটা আমরা শেষ করলাম। এবার বইয়ে দেখো, বইয়ের উদাহরণ আছে তোমাদের। বইয়ের ৯ নাম্বার যে ম্যাথটা তোমাদের বইয়ে ৯ নাম্বারে দেওয়া আছে। তো এইখানে প্রদত্ত ধারাগুলোর বা প্রদত্ত অনুক্রমগুলোর দশম পদ চাইছে, ১৫তম পদ চাইছে এবং ৮ তম পদ চাইছে। ঠিক আছে? তো প্রথম ক নাম্বারটা দেখো, প্রথম ম্যাথটা ক নাম্বার। ক নাম্বারে কি চাইছে দেখো, ক নাম্বারে একটা অনুক্রম দিয়ে দিছে আমাদের। অনুক্রম দিয়া বলছে যে এইটার ১০ তম পদ, ১৫ তম পদ আর ৮ তম পদ বের করতে বলছে। তাহলে কি আছে? ২, ৪, ৬, ৮, ১০, ১২। তো দেখো, প্রথম পদটা ২, তারপরের পদটা কত? ৪, তারপরেরটা ৬, তারপরেরটা ৮, তারপরেরটা ১০, তারপরেরটা কত? ১২। তাইলে তুমি এইখানে সাধারণ পদটাকে একটু নির্ণয় করো। সাধারণ পদটা কিভাবে নির্ণয় করবা? দেখো, আমি যদি প্রথম পদ চাই তাইলে আমি প্রথম পদটা কিভাবে পেতে পারি? আমি যদি বলি 2n, সাধারণ পদ যদি আমি 2n ধরি তাইলে আমি দেখি হয় কিনা। 2 এর 2 n এর জায়গায় 1 বসাই। কারণ n মানে হইতেছে কততম পদ। তাহলে 2 into 1 মানে কত? 2। হ্যাঁ, প্রথম পদটা তো আমি পাই। দ্বিতীয় পদটা পাই 2n সূত্র দিয়া। 2 গুণ n এর জায়গায় কত বসাবো? দ্বিতীয় পদ নির্ণয় করতে চাইতেছি। তাহলে 2 ইকুয়াল টু কত? 4। হ্যাঁ, এক্ষেত্রে দ্বিতীয় পদটাও পাই। তারপর আরেকটা চেক করি লাস্টের দিক থেকে। এই যে 12, 12 কততম পদ? 1, 2, 3, 4, 5, 6। তাহলে ষষ্ঠ পদ হচ্ছে 12। তাহলে দেখি 2n সূত্রে বসাইলে 12 পাই কিনা। 2 গুণ n এর মান হচ্ছে 6 ইকুয়াল টু 12। হ্যাঁ,
তাহলে তো আমার প্রত্যেকবার মিলে যাচ্ছে। তাইলে আমার এই যে অনুক্রমটার সাধারণ পদ হচ্ছে 2n। তাহলে এই অনুক্রমটার সাধারণ পদ কত ভাইয়া? 2n। তো এইটা যদি আমি তোমাদের ধারার সূত্র শিখি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, তাহলে তুমি সূত্র দিয়ে চোখের পলকে করে ফেলতে পারবা। আর যদি আসলে তুমি ধারার সূত্র না জানো, এখন পর্যন্ত জানো না, আমি শিখাই নাই এখনো, তাইলে তুমি এইভাবে আরকি একটু আ টাইম নিয়ে তারপর বের করতে হবে তোমার, একটু কষ্ট করে আরকি। তো ধারাটা যখন শিখে যাবা তুমি, তখন ইজিলি বের করতে পারবা। একটু পরেই শিখাবো আমি। ঠিক আছে? তারপরে এই যে খ নাম্বার, এই ক্ষেত্রে তো আরেকটু বাকি আছে আমার। তো আমি সাধারণ পদটা পাইলাম। কত? 2n পাইলাম। এবার তোমার প্রশ্নে চাইছে কি দশম পদ চাইছে। তাহলে তুমি বলো ভাইয়া তো আমার দরকারও হয় না। তুমি নিজেই পারবা যে ২ গুণ ১০ দিয়ে দেব আমি। তাহলে কত হয় আমার ২০। দশম পদ হয় ২০। তারপরে চাইছে ১৫ তম পদ। তাহলে ১৫ তম পদ কত? ২ গুণ ১৫ ইকুয়াল টু কত? ৩০। তারপর বলছে ৮ তম পদ। তো ৮ তম পদ 2 ইনটু n ছিল আমার। n এর জায়গায় চাইছে ৮ তম পদ। আর বসাই দিমু। তাহলে 2r। তাহলে ৮ তম পদ কত হবে? 2r হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে এই টাইপের আরেকটা জিনিস করাই, এইটার আসলে বিপরীতটা। বাকিগুলো তোমরা যখন আমি ধারা পড়াবো তখন আসলে নিজেরাই পারবা। আমার দরকারও হবে না। এই যে এইটা একটু দেখো। এই যে নাম্বার। এই নাম্বার পড়াবো। এটা তো তোমরাই পারবা। এই যে নাম্বার করলে নাম্বার তোমরা নিজেরাই পারবা। আর তারপরে আমি এই যে বড় নাম্বারটা একটু করাই দেব না? এইটা একটু তোমাদের বোঝানো উচিত। তো দেখো আমি এবার নাম্বারটা করি। বলছে অনুক্রমটির n তম পদ 1 মাইনাস, মাইনাস 1 টু দি পাওয়ার 3n ডিভাইড বাই 2। এইটার ১০ তম পদ নির্ণয় করতে বলছে, ১৫ তম পদ নির্ণয় করতে বলছে, আর কি ৮ তম পদ। তো এটার প্রশ্নটা হইতেছে এই যে উপরে। ঠিক আছে? উপরে একসাথে, এই যে উপরে একসাথে দিয়ে দিয়েছে প্রশ্নটা সবগুলার। তো সাধারণ পদটা কত বলো ভাইয়া? এই যে দিয়ে দিয়েছে n তম পদ। n তম পদ ইকুয়াল টু কত দিছে? 1 মাইনাস, মাইনাস 1 টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে আমি যদি দশম পদ নির্ণয় করতে চাই, তাহলে ১০ তম পদ ইকুয়াল টু কত? বলো? 1 মাইনাস, মাইনাস 1 টু দি পাওয়ার 3, n এর জায়গায় কত বসামু? গুণ আকারে ১০ ডিভাইড বাই 2 সমান সমান দেখো 1। এইখানে আপাতত মাইনাস রাখো তুমি। দেখো এই যে -1 এর উপরে, -1 এর উপরে পাওয়ার কত আসছে ভাইয়া বলো? পাওয়ার আসছে ৩০, কারণ ৩ × ১০ = ৩০। তাহলে নিচে আছে 2 সমান সমান কি লেখা যায়? নিচে 2 আছে আমার, আর উপরে কত হয়? দেখো -1 এর উপরে ৩০ দিলে কত হয় জানো তুমি? মনে রাখবা, মাইনাস কোন একটা সংখ্যার উপরে যদি পাওয়ারটা জোড় হয় তাইলে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে ভিতরের মাইনাসটা মাইনাসই থাইকা যাবে। তাহলে 1 মাইনাস ভিতরে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। আর ১ এর উপর ৩০ দিলে একই হয়। 1 সমান সমান 1 মাইনাস 1 মানে কত? 0। আর নিচে কত? ২। তাইলে রেজাল্ট আমার কত আসে? রেজাল্ট আসে আমার 0। 0 দিয়ে কোন কিছুর ভাগ দিলে 0 ই আসে। ঠিক আছে? তো এইটা আশা করি বুঝতে পারছো। তাহলে এই একই নিয়মে তুমি নাম্বারটা করবা। তাইলে আমি এইটা কত নাম্বার করলাম? দশম পদের জন্য করলাম। তুমি ১৫ তম পদের জন্য নির্ণয় করবা। ১৫ তম পদের জন্য এখানে কত হয়? ৩ ১৫ ৪৫। ঠিক আছে? এখানে কত হবে? ৪৫। এই যে n এর জায়গায়। তারপর ৪৫ যদি 1 এর উপরে দাও, -1 এর উপরে দাও, তাইলে -1 ই থাকবে। সেই মাইনাসে, মাইনাসে প্লাস, অর্থাৎ উপরে হবে 2, নিচেও হবে 2। 2/2 মানে কত? 1। তো ইজিলি তোমরা নাম্বারটা পারবা ইনশাআল্লাহ। এবার এই বড় নাম্বারটা দেখো, এটা পরীক্ষার জন্য একটু ইম্পোর্টেন্ট আছে এমসিকিউর জন্য। প্রথম পদটা 0, তারপরের পদটা কত? 1, তারপরের পদটা 0, তারপরের পদটা 1, তারপরের পদটা 0, তারপরের পদটা কত? 1। এইভাবেই চলতেছে। তো এবার এটার দশম পদ কত হবে বলো তো? এটার কোনো আ অনুক্রমের সাধারণ পদ-টদ এসব কিচ্ছু নির্ণয় করা লাগবে না। দেখো, জোড় সংখ্যক যখন, তখন কি হয়? 1, অর্থাৎ দ্বিতীয় পদটা 1, চতুর্থ পদটা 1, ষষ্ঠ পদটা 1। আর বিজোড় যখন হয় পদ সংখ্যা, তখন হয় 0। প্রথম পদটা 0, দ্বিতীয় পদটা 0, সরি তৃতীয় পদটা 0, তারপর পঞ্চম পদটা 0। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি কিনা? যখনই জোড় হইবে পদ সংখ্যা তখন হইবে রেজাল্ট 1, আর যখনই বিজোড় হইবে পদ সংখ্যা তখন রেজাল্ট হবে কত? 0। তাহলে এই ধারার ১০ তম পদ কত বলো? ১০ তম পদ, ১০ এটা জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যা হইলে এটার ১০ তম পদটা হইবে 1। আর যদি বলে যে ১৫ তম পদ কত? তাইলে হবে কত? 0, কারণ বিজোড় সংখ্যক থাকলে হয় 0। এটা আমি তোমাদের একটু আগেই শিখাইলাম। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আর কারো নোট করার দরকার নাই। আসলে নোটটা আমি ওই যে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে? তো তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করো। এই যে বাকি যে ম্যাথ গুলো আছে, ঠিক আছে? এই যে কত করাইছি আমি? অ্যা খ নাম্বার, তারপরে ও নাম্বার। এই ম্যাথ গুলো আমি যখন তোমারে একটু পরে ধারা শিখাবো, ধারার সূত্র দিয়ে ইজিলি করে ফেলাইতে পারবা। ঠিক আছে?
তো আশা করি অনুক্রমটা তোমরা বুঝতে পারছো। অনুক্রমটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরও তোমাদের করাই দিলাম আমি। এবার দেখো ধারা। ধারা জিনিসটা কি? মনে রাখবা অনুক্রমের মাঝখানে যখন প্লাস বসাবা তুমি কমার পরিবর্তে সেইটিই হচ্ছে ধারা। ওই যে ওই পাশে একটা অনুক্রম আমরা দেখছিলাম ২, তারপরে কমা ছিল, তারপর 4, তারপরে 6, 8 ডট এইভাবে। তুমি যখন এই কমাগুলোর পরিবর্তে প্লাস সাইন দিবা, তখনই এইটা হয়ে যাবে কি আমার ধারা। ঠিক আছে? অনুক্রম আর ধারার ভিতরে ডিফারেন্সটা কি? অনুক্রমের মাঝখানে থাকবে কমা আর ধারার মাঝখানে কি থাকবে? প্লাস, মাইনাসও থাকতে পারবে। মানে ওই আরকি প্লাস ধইরে করা হয়। ২য় পদটা যদি মাইনাস হয় তো ওইটারে আলাদা ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারো বা ব্র্যাকেট ছাড়াও লেখা যায়। কোন সমস্যা নাই। অর্থাৎ অনুক্রমের ভিতরে থাকে কি? কমা থাকে আর ধারার ভিতরে থাকে কি? প্লাস থাকে অথবা মাইনাসও থাকতে পারে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ধারার ভিতরে কি আছে? অসীম ধারা আছে আর সসীম ধারা আছে। তো এই ২ টা ধারাই আমাদের একটু চেনা লাগবে। অসীম ধারা নির্ণয়ের প্রসেসটা বা কি এরা বিস্তারিতভাবে বলবো আমি একটু পরে। তারপরে সসীম ধারাও একটু আলোচনা করব। সসীম কথার মানে হইতেছে মনে করো অসীম না। অসীম বলতে কি বুঝায়? যার কোনো শেষ নাই। আর সসীম বলতে বোঝায় শেষ আছে বা নির্দিষ্ট। দেখো আমি একটা ধারা যদি এভাবে লিখি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইটা হচ্ছে আমার একটা সসীম ধারা। দেখো এটা কিন্তু অসীম না। এইটাই যদি অসীমে লিখতে চাই তাহলে এই ধারাটা কেমন হবে? অন্য কালি দিয়ে লিখি আমি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এইটাই যদি আমি অসীমে লিখতে চাই তাহলে আমি লিখবো এইভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? এইটায় 4 পর্যন্তই অর্থাৎ এইখানে চতুর্থ পদ পর্যন্তই। আর এইখানে পদ সংখ্যা যে কত সেটা নির্দিষ্ট করে দেওয়া নাই। এটা অসীম অনন্তকাল চলতে থাকবে। এই কারণে এটা অসীম ধারা, এটা হচ্ছে কি সসীম ধারা। কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণটা মনে করো এইভাবে আছে যে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট। এইটা কিন্তু একটা সসীম ধারা না। এইটা কি ধারা ভাইয়া? এটা হচ্ছে অসীম ধারা। তাহলে এইটা যদি আমি সসীম বানাইতে চাই, তো সসীম বানাইতে হলে আমার কি করা লাগে? এই হয়ে গেছে সসীম। অর্থাৎ এইটা আনলিমিটেড ভাবে চলে না এই ধারাটা। তো এই কারণে এটা হচ্ছে একটা সসীম ধারা। এইটাই যদি আমি অসীম ভাবে লিখতে চাই তাহলে আমার কাজ হইছে জাস্ট আমি ডট দিয়ে দেব। ডট দ্বারা বুঝায় যে আরো চলবে সামনে। এই হচ্ছে সসীম ধারা আর এইটা হচ্ছে অসীম ধারা। আমি ডিটেইলস এখনই বলতেছি নেক্সট স্লাইডে। তো দেখো সমান্তর ধারা আরেকটা ধারা আছে গুণোত্তর ধারা। ঠিক আছে? এটা আমি আলোচনা করব। তো ১ম এ আমি সমান্তর ধারাটা দেখি। তো সমান্তর ধারাটা কিভাবে আমি একটা ধারা লিখি আগে। মনে করো আছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট। এই ধারাটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার চেনার উপায়টা কি? তুমি একটা কাজ করবা। ২য় পদ মাইনাস ১ম পদ। ২ ক্ষেত্রেই যদি একই রেজাল্ট পাও। এই যে দেখো, এই ৬ থেকে 4 গেলে কত থাকে? 2 আবার 4 থেকে 2 গেলে কত থাকে? 2 তাইলে এইটা হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ এই সাধারণ অন্তরটা যদি প্রত্যেক ক্ষেত্রে সেইম হয়, এই জায়গায় যদি আরো পদ থাকতো আমার। ঠিক আছে? এইখানে যদি আমার আরো পদ থাকতো। সাপোজ এইখানে আছে 8 আছে। আমি একটু লিখি যে এইখানে আমার আছে কি 8 তারপরে আরেকটা পদ আছে 10 এখানে আরেকটা পদ আছে কত 10 তো 8 এর ক্ষেত্রে কি হয় একটু দেখো এখানে আছে 10 দেখো এই দুইটার ডিফারেন্স কত 10 থেকে 8 গেলে কত থাকে 2 8 থেকে 6 গেলে কত থাকে 2 তো প্রত্যেক ক্ষেত্রে তুমি ডিফারেন্সটা যদি সেম পাও তাহলে এইটা 100% একটা কি ধারা ভাইয়া 100% একটা সমান্তর ধারা সমান্তর ধারার এই যে ডিফারেন্সটা এটা বলা হয় সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্যও বলা হয়। সাধারণ পার্থক্য বা সাধারণ অন্তর নির্ণয় করার সূত্র হইতেছে ২য় পদ মাইনাস ১ম পদ অথবা পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। এটা যদি প্রত্যেক ক্ষেত্রে সেইম আসে তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। বুঝতে পারছো? এটা হচ্ছে কি এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার কয়েকটা সূত্র দেখো। এখানে সূত্র দেওয়া আছে। ১ম সূত্রটা কি? পদ সংখ্যা নির্ণয় সূত্র। সমান্তর ধারার n তম পদ কত? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো এই দিয়ে আমি একটা ম্যাথ দেখি। এই জায়গায় এই ধারাটার আমি বলছি যে দশম পদ কত? কি বলছি আমি প্রশ্নে দশম পদ কত? তাই সেটা কিভাবে নির্ণয় করবা? দশম ওই ধারাটার দশম পদ কত?
তো দশম পদ কত এটা নির্ণয় করবা কিভাবে দেখো। তুমি সূত্রে বসাবো আগে। সূত্র বসানোর আগে একটু মানগুলো লাগবে তোমার। a এর মান কত দেওয়া আছে? a ইকুয়াল টু 2, কারণ a মানে হইতেছে প্রথম পদটা। এই যে প্রথম পদটা এটা হচ্ছে a সব ক্ষেত্রে a ইকুয়াল টু 2। তারপর আরেকটা লাগবে আমার d। d মানে কি? সাধারণ অন্তর। তো d নির্ণয় করবা কিভাবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা পরবর্তী পদ মাইনাস আগের পদ। তাহলে 4 মাইনাস 2 বা 8 মাইনাস 6 যাই দাও তুমি। কত আসে আমার? 2। তাহলে আমি দিই 4 মাইনাস 2 সমান সমান কত আসে? 2। তাহলে সাধারণ অন্তর কত আমার? 2। আর কি লাগবে? n এর মান লাগবে। তো n বলছে কততম পদ? বলছে দশম পদ। তাহলে n এর মান হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি দশম পদ আমরা বলতে পারি কি n তম পদ, n তম পদ ইকুয়াল টু, সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইনটু কি? d। তো এইখানে আমার বলছে দশম পদ, তাহলে 10তম পদ বা দশম পদ ইকুয়াল টু কত হবে বলো? এর মান কত? 2 প্লাস n এর মান কত? 10 মাইনাস 1 ইনটু d এর মান কত হবে ভাইয়া? d এর মান হবে গুণ দিয়া 2 সমান সমান কথা দেখো 2 প্লাস 9 গুণ 2, তাহলে 9 দুগুণে 18, 18 আর 2 কত? 20। তাহলে আমার দশম পদের মান আসে 20। আশা করি পদ সংখ্যাটা কিভাবে বের করে বুঝতে পারছো। এবার দ্বিতীয় সূত্র দেখো, প্রথম n পদের যোগফল বা প্রথম n পদের সমষ্টি। সূত্রটা কি? Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটা একটু মুখস্থ করা লাগবে তোমার। এই যে এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে তুমি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবা। ঠিক আছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবা তুমি। তো আমি এই ধারাটারই, এই যে এই ধারাটা আমি যে লিখছি, যে এই ধারাটা, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি কত হয় আমি একটু নির্ণয় করি। আমি যদি বলি যে ধারাটার আহ 20 পদের, প্রথম 20 পদের সমষ্টি কত? প্রথম 20 পদের সমষ্টি কত নির্ণয় করো। এটা কিভাবে করবা? এটা করার প্রসেস হইতেছে এই যে সূত্র বসাবা। এস n এর জায়গায় কত বসাবা? 20, মানে 20তম পদের সমষ্টি চাইছে, 20 পদের সমষ্টি চাইছে। তার সমান কি হবে? n বাই 2। n এর মান কত? 20 ডিভাইড বাই 2 ইনটু 2a, 2 গুণ a এর মান কত? a মানে প্রথম পদ, এর মান হচ্ছে 2 প্লাস n মাইনাস 1। n এর জায়গায় কত বসাবো ভাইয়া? 20 বসাবো। তাহলে 20 মাইনাস 1 ইনটু d। d এর জায়গায় কত বসাবো আমি? d এর জায়গায় বসাবো 2, কারণ সাধারণ অন্তর হচ্ছে আমার 2। সমান সমান 10 ইনটু এখানে কত আসে? 2 দুগুণে 4 প্লাস 20 থেকে 1 গেলে থাকে কত? 19। 19 গুণ 2, 19 গুণ 2। তো এইটা তোমরা ক্যালকুলেটরে দিবা। ক্যালকুলেটর দিলে কত আসে আমার কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি একটু ক্যালকুলেশন করি। 10 ইনটু 4 প্লাস 19 গুণ 2, রেজাল্ট আসে 420। ঠিক আছে? তাইলে এটার প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 420। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, সমান্তর ধারার n তম পদ কত? এই সূত্র দিয়ে তুমি যততম পদ মন চায় ওই ধারাটা নির্ণয় করতে পারবা। আর এই সূত্রটা দিয়ে তুমি কি করতে পারবা? যত পদের সমষ্টি চাও নির্ণয় করতে পারবা। জাস্ট এই সূত্রে n এর জায়গায় ওই পদ বসাই দেবা, আর a মানে হইতেছে প্রথম পদ, d মানে হইতেছে সাধারণ অন্তর। ব্যাস, শেষ। এই হচ্ছে আমার সমান্তর ধারা। তো তোমরা আমার একটা বাড়ির কাজ দিবা, বা এইটার অ্যান্সার কত হয় এটা নির্ণয় করে আমার কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে? একটা ধারা আছে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস ডট ডট ডট, এইভাবে একটা ধারা আছে। বলছে ধারাটির 1 নাম্বার হচ্ছে আহ 21তম পদ কত? 1 নাম্বারটা করবো কি? 21তম পদ কত এইটা নির্ণয় করবা। তারপরে 2 নাম্বার প্রশ্ন থাকবে, প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে ভাইয়া? এই দুইটা বা আশার কাজ করবা। রেজাল্ট কোনটার কত আসে এটা আমার কমেন্ট বক্সে তোমরা একটু কাইন্ডলি দিয়ে দিবা। তারপরে দেখো, গুণোত্তর ধারা। ঠিক আছে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা চেনার উপায় কি? তো আমি একটা ধারা আগে লিখি। একটা ধারা আছে সাপোজ 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট। তো তোমার পরীক্ষার হলে বইলে দেয় নাই যে এই ধারাটা কি সমান্তর নাকি ধারাটা হচ্ছে গুণোত্তর। এটা তোমার পরীক্ষার হলে বইলে দেয় নাই। তাহলে তুমি এটা কিভাবে করবা? প্রথমে চেক করবা যে অন্তরগুলো সমান কিনা। দেখো 4 থেকে 2 গেলে থাকে কত? 2। 8 থেকে 4 গেলে থাকে তো 4। তাহলে এইখানে থাকে 2, এইখানে থাকে
এখান থেকে কত বিয়োগ করলে এখান থেকে ২ আর এখানে থাকে কত ৪, এখানে থাকে কত আরো বেশি ৮। তাহলে এটা নিশ্চয়ই সমান্তর ধারা না। কারণ সমান্তর ধারা যদি হইতো তাহলে আমার সাধারণ অন্তরগুলো সমান হইতো। তাহলে এবার তুমি একটা কাজ করবা যে তুমি গুণ করবা, মানে ভাগ করবা। ২য় পদটারে ১ম পদটা দিয়ে ভাগ করবা। পরেরটারে ১ম টা দিয়ে ভাগ করবা, এইটারে এইটা দিয়ে ভাগ করবা, আর ১৬ রে এই ৮ দিয়ে ভাগ করবা। এভাবে ভাগ করে একটু দেখবো প্রত্যেক ক্ষেত্রে সমান আসে কিনা। তো 4/2 ইকুয়াল টু কত আসে আমার 2। তারপরে 8/4 কত আসে আমার 2। তারপরে 16/4 কত আসে আমার, সরি 16 এর আগের সংখ্যাটা কত ৮, কত আসে আমার 2। তো দেখো প্রত্যেক ক্ষেত্রে 8 টা দিয়ে 8 এর ভাগ করলে আসে 2, এই ৮ রে 4 দিয়ে ভাগ করলে আসে 2, এই 4 রে 2 দিয়ে ভাগ করলে আসে 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার ভাগফলটা 2 আসতেছে। তাহলে এটার বলা হয় সাধারণ অনুপাত। এবং প্রত্যেক ক্ষেত্রে যদি ভাগফল সেম পাও, দ্বিতীয়টা ভাগ ১ম টা অথবা পরেরটা ভাগ আগেরটা, তাহলে এটা মনে করবা এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কি বলছি আশা করি ভাইয়া বুঝতে পারছো। এবার গুণোত্তর ধারার n তম পদ বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। a r টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদ বের করার সূত্র। অর্থাৎ এই যে ধারাটা আমি লিখছি, একটু লিখে দিই এখানে আবার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট ডট ডট। এই ধারার যদি তোমার প্রশ্নে বলে যে পঞ্চম পদ কত, তাহলে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। এর মান কত 2, আর এর মান কত, ওই যে অনুপদটা সাধারণ অনুপদটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইনটু উপরে থাকবে কি n এর জায়গায় বসাবা যততম পদ চাইছে অত, অর্থাৎ 5 মাইনাস 1 এইভাবে। তারপর তোমার বলছে প্রথম n পদের যোগফল এর সূত্র। ঠিক আছে? প্রথম n সংখ্যক পদের যোগফল। ওই যে সমান্তর ধারায় যেভাবে করছো। তাহলে প্রথম n সংখ্যক পদের সূত্র হচ্ছে ২ টা। একটা হচ্ছে Sn equal to a into r to the power n minus 1 divided by r minus 1। এটা হচ্ছে যখন তোমার সাধারণ অনুপাতটা r এর থেকে বড় হইবে, তখন r এর মানটা ১ম হইবে। তারপরে দ্বিতীয় যে সূত্রটা আছে Sn equal to মানে n সংখ্যক পদের যোগফল সমান্তর ধারা সরি গুণোত্তর ধারার a into 1 minus r to the power n divided by 1 minus r। অর্থাৎ এই ক্ষেত্রে r এর মানটা যখন 1 এর থেকে ছোট। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ধারাটা আছে, ঠিক আছে? এই ধারার আমি যদি বলি যে সপ্তম পদ কত? ওই ধারাটার সপ্তম পদ কত? সপ্তম পদ। এটা হচ্ছে প্রশ্ন। সপ্তম পদ ইকুয়াল টু কত? আমি বলতে পারি না যে n তম পদ ইকুয়াল টু কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি বলছে আমার সপ্তম পদ ইকুয়াল টু কত হইবে? এর মান কত বলো? এর মান হচ্ছে আমার প্রথম পদটা কত আছে ২, এর মান হচ্ছে ২ গুণ আর এর মান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 4 রে ২ দিয়ে ভাগ করলে ২ আসে, তাহলে ২ পাওয়ারে কত হবে? n এর মান কত? আমি বলছি সপ্তম পদ, তাহলে 7 মাইনাস 1 ইকুয়াল টু কত হয় দেখো? 2 ইনটু 2 টু দি পাওয়ার 6 সমান সমান 2 ইনটু 2 এর উপরে 6 দিলে সম্ভবত ৬৪ আসে। ঠিক আছে? 2 এর উপরে 6 দাও ক্যালকুলেটরে, তারপর দেখো কত আসে? ৬৪ আসে। তো ৬৪ গুণ ২ মানে কত? ১২৮। তাহলে এই ১২৮ হচ্ছে এই ধারাটার সপ্তম পদ। এবার তোমার যদি আমি বলতাম যে ধারাটির প্রথম ৫ টি পদের সমষ্টি নির্ণয় করো। কি? প্রথম ওই যে ধারাটা দিছি, প্রথম ৫ পদের সমষ্টি। প্রথম ৫ পদের সমষ্টি কি হবে বলো? আগে একটু সাধারণ অনুপাতটার দিকে তাকানো লাগবে। সাধারণ অনুপাতটা আসলে কত? 4/2। তো r এর মান কত আসে আমার? r ইকুয়াল টু আসে 4/2 মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। কত আসে আমার? এটা হচ্ছে আগের অঙ্কের। তো 4/2 আসে 2। এইটা কি ১ এর থেকে বড় না? অবশ্যই ১ এর থেকে বড়। তাইলে সূত্র পড়বে কোনটা? এই যে r এর মান ১ এর থেকে যখন বড় হবে তখন সূত্র পড়বে প্রথমটা। সমান, সমান কি হবে? a এর মান কত বলো? 2 ইনটু আর এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে কত বলছি? প্রথম ৫ পদের সমষ্টি। তাহলে n এর মান হচ্ছে 5 মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস ১। r এর মান কত? r এর মান হচ্ছে আমার 2। r মাইনাস 1 মানে 1 সমান, সমান আমি ডাইরেক্ট করে দিই, তোমরা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেটর দিয়া আমি ডাইরেক্ট করে দিই যাতে সময় আসলে কম লাগে। 2 টু দি পাওয়ার 5 ৬২। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো এইখানে তোমাদের একটা বাসার কাজ দিয়ে দেই আমি। একটা ধারা আছে ৩ প্লাস ৬ প্লাস ১২ প্লাস ডট ডট ডট। এই ধারাটার অষ্টম বা চতুর্থ পদ নির্ণয় করবা।
ঠিক আছে? চতুর্থ পদ। এইটা কত? এটা নির্ণয় করবা। আর প্রথম ২০ পদের, প্রথম ২০ পদের সমষ্টি। প্রথম ২০ পদের সমষ্টি সমান কত? সেইটাও নির্ণয় করবা। আশা করি পারবা তোমরা। এবারে দেখব আমরা অসীমতক সমষ্টি নির্ণয়। তো অসীমতক সমষ্টি নির্ণয়ের ২ টা শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে ধারাটা অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সব গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে না। গুণোত্তর ধারার আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান -1 এর থেকে বড় হবে কিন্তু +1 এর থেকে ছোট হবে। এই শর্তটা মানতে হবে। অর্থাৎ আর এর যে মানটা তুমি পাবা, ওই মানটা যদি -1 এর থেকে একটু বড় হয় এবং +1 এর থেকে যদি ছোট হয়, তাহলেই কেবল অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে S ইনফিনিটি ইকুয়াল টু কি? A ডিভাইডেড বাই 1 - R। ঠিক আছে? তো এইখানে a মানে হচ্ছে প্রথম পদ। ঠিক আছে? এটা তোমরা জানো। আর ডিভাইডেড বাই 1 - R। R মানে কি? সাধারণ অনুপাত। R নির্ণয়ের প্রসেসটা কি? ওই যে ভাইয়া গুণোত্তর ধারার সাধারণ অনুপাত R ইকুয়াল টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ অথবা পরবর্তী পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ। ঠিক আছে? ওই R এর মানটা যদি -1 এর থেকে বড় আসে এবং +1 এর থেকে ছোট আসে তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাইলে তোমাদের আমি একটু কোয়েশ্চেন করি। তাহলে বলো তো এইটা যে একটা R এর মান বের হইছে 1/2। ঠিক আছে? 1/2 বের হইছে। এইটার কি অসীমতক সমষ্টি আছে এই ধারাটার? এই R সমান যদি 1/2 হয় তাহলে কি অসীমতক সমষ্টি থাকে? ইয়েস, হ্যাঁ থাকে। কারণ কি? এই 1/2 -1 এর থেকে নিশ্চয়ই বড় এবং +1 এর থেকে অবশ্যই ছোট। তাহলে আরেকটা কোয়েশ্চেন তোমাদের করি আমি। R ইকুয়াল টু আরেকটা ধারায় সাপোজ বের হইছে -3/2। এই -3/2 যে বের হইছে এইটার অসীমতক সমষ্টি কি আছে এই ধারার? তুমি বলো তো আমারে। হয়তো অনেকেই পারবা না, আবার অনেকে পারবা। দেখো -3/2 বলতে বোঝায় -1.5। এবার আমাকে তুমি বলো -1.5 বড় নাকি -1 বড়? সূত্রটা ছিল যে -1 এর থেকে বড় হইতে হইবে আর এর মান। তো আর এর মান বের হইছে আমার -1.5। তো -1.5 কিন্তু -1 এর থেকে বড় না। -1.5 হচ্ছে -1 এর থেকে ছোট। কারণ মাইনাস এর ক্ষেত্রে মাইনাস সংখ্যা যত বড় হইবে ওর মান তত ছোট হইবে। তাহলে -1 এর থেকে -1.5 হচ্ছে ছোট। তাইলে এই ধারার কিন্তু অসীমতক সমষ্টি নাই। আবার আরেকটা ক্ষেত্রে আর এর মান বের হইছে -1। এই ধারার কি অসীমতক সমষ্টি থাকবে? না, থাকবে না। কারণ কি? শর্তে বলা আছে মিনিমাম -1 এর থেকে বড় হইতেই হইবে। কিন্তু -1 এর সমানও হইতে পারবে না। তাইলে +1 এর ক্ষেত্রেও সত্য। +1 যদি কোন একটার আ হয় তোমার সাধারণ অনুপাতের মান, তাহলে সেই ধারারও কিন্তু অসীমতক সমষ্টি নাই। আশা করি বুঝতে পারছো। এবার যদি 2 হয় আর এর মান, 2 হইলেও কিন্তু থাকবে না। কারণ সেটা কিন্তু +1 এর থেকে বড় হয়ে যায়। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। তাহলে ১ম ক নাম্বারটা একটু দেখো। ক নম্বরে একটা ধারা দিয়ে দিছে। তো এই যে ধারাটা দিছে ক নম্বরে। ঠিক আছে? ক নম্বরে যেই ধারা দিয়ে দিছে এটা একটু দেখি আমরা। ক নম্বরে যে ধারাটা দিছে এই ধারার সাধারণ অনুপাত আর এর মান কত দেখি আমরা। a ইকুয়াল টু কত? প্রথম পদ। a ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে বেশ ভালো কথা 1 দিছে। তারপর r ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ আছে কত আমার? দ্বিতীয় পদ আছে আমার 1/2 আর প্রথম পদ আছে আমার 1। তাহলে 1/2 ডিভাইড বাই 1 মানে 1/2। তাহলে এই 1/2 এই 1/2 সংখ্যাটা কি আসলে 1 এর থেকে বড় নাকি ছোট? অবশ্যই শর্ত মানে তাইলে। ঠিক কিনা বলো? আর ইকুয়াল টু বের হইছে কত? 1/2। এই জায়গায় একটু লিখে দেবা। সুতরাং আর লেস দ্যান 1। তাইলে অসীমতক সমষ্টি কি? অবশ্যই আছে। তাহলে সেই অসীমতক সমষ্টি S ইনফিনিটি ইকুয়াল টু কি? ওই যে সূত্র পড়লাম আমরা একটু আগে a ডিভাইড বাই 1 মাইনাস r। এটা বসাবো আমরা। a ডিভাইড বাই 1 মাইনাস r ইকুয়াল টু a মানে কত? 1 ডিভাইড বাই 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে 1/2 ইকুয়াল টু 1 ডিভাইড বাই নিচে হচ্ছে 2, 1 2 এর ভিতরে যায় 2 বার, 2 থেকে 1 বাদ যাবে। 2 2 এর ভিতরে যায় 1 বার, এককে 1 সমান সমান 1 ডিভাইড বাই 1/2 ইকুয়াল টু কত হয় বলো? ইকুয়াল টু হয় আমাদের 2 হয়। কিভাবে 2 হয়? আমি একটু ডিটেইলসে দেখাই। এই জায়গায় 1 আছে। ঠিক আছে? এই উপরের 1 আমি এই যে এইখানে লিখলাম এই 1 গুণ নিচে আছে কত? 1/2 1/2 উল্টে যাবে জাস্ট 2 ডিভাইড বাই 1 ইকুয়াল টু কত? 2। ঠিক আছে? এই যে 1 গুণ 2 মানে 2 আর নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তাহলে কত? 2 আসে রেজাল্ট। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এই যে খ নাম্বার।
এটা একটু দেখি আমরা খ নাম্বার। খ নাম্বারে যে ধারাটা আছে এটার কি লাগবে আমার? এটা অন্য একটা কালার দিয়ে করি আমি। যে এইখানে দেখো a ইকুয়াল টু কত আছে আমার? a ইকুয়াল টু আছে 1/5 r ইকুয়াল টু কত তাইলে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত আছে? -2/5 এর উপরে স্কয়ার আছে। 2/5 স্কয়ার। এই হচ্ছে দ্বিতীয় পদ। ডিভাইড বাই প্রথম পদ কত? 1/5 ইকুয়াল টু দেখো কি আছে? উপরে -2/5 এর উপরে স্কয়ার আর নিচেটা গুণ হয়ে জাস্ট উল্টে যাবে। উপরে 5 আর নিচে হবে 1। তো এই 5 এই 5 স্কয়ারের কাটাকাটি যেয়ে নিচে একটা 5 থাকে। তাহলে রেজাল্ট আসে কত? -2/5। এবার একটু চেক করতে হবে যে -2/5 এইটা কি আমার -1 থেকে +1 ইসের ভিতরে আছে কিনা? তাহলে কত? -2/5 এইটার রেজাল্ট আসে আমাদের 0.4 -0.4 আসে রেজাল্ট। -0.4 এটার রেজাল্ট আসে। এখন আমাকে একটু বলো যে -1 এর থেকে বড় হওয়া লাগবে আর এর মান। তো আর এর মান কি -1 এর থেকে বড় আসছে? হ্যাঁ আসছে। কারণ কি মাইনাস এর ক্ষেত্রে যদি সংখ্যাটা ছোট হয় আগে যদি মাইনাস থাকে ওইটা তত বড় মান। তাহলে তুমি লিখবা ধারাটির অসীমতক সমষ্টি কি আছে? তাহলে সেই সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু কি হইবে? a ডিভাইড বাই 1 মাইনাস r সমান সমান a এর মান কত বলো? a এর মান হচ্ছে আমার প্রথম পদটা 1/5 1 ডিভাইড বাই 5 আর 1 মাইনাস আর এর মান কত? আর এর মান -0.4 -0.4 সমান সমান উপরে আছে আমাদের 1/5 আর নিচে আছে কি 1 মাইনাসে মাইনাসে প্লাস 0.4 তাহলে 1.4 বলা যায় 1.4। এখন এটা ক্যালকুলেটরে দেবা, ক্যালকুলেটরে দিয়ে ক্যালকুলেশন করলে কত আসে দেখো। উপরে আছে কত আমাদের 1/5 আর নিচে আছে 1.4 1/7 আসে। তাহলে এই 1/7 হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। তো এবার আশা করি তোমরা তোমরা যেকোনো ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবা যদি ওই ধারার অসীমতক সমষ্টি থাকে। তাহলে এবার একটু বড় ঘ নাম্বার যেটা আছে এটা একটু চেক করি আমি। তাহলে এখানে অসীমতক সমষ্টি যদি থাকে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে ধারাটা গুণোত্তর কিনা? ১৬ রে ৮ দিয়ে ভাগ করলে ২ হয়, ৮ রে ৪ দিয়ে ভাগ করলে ২ হয়, ৪ রে ২ দিয়ে ভাগ করলে ২ হয়, ২ রে ১ দিয়ে ভাগ করলে ২ হয়। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে আমার অনুপাত সেম। তার মানে ধারাটা গুণোত্তর। তো সব গুণোত্তর ধারার তো আর অসীমতক সমষ্টি নাই। তাহলে r ইকুয়াল টু পাইছি আমরা কত? 2 পাইছি। তাহলে এই 2 দিয়া কি আমরা বের করতে পারবো অসীমতক সমষ্টি? এই ধারার কি অসীমতক সমষ্টি আছে? না, নাই। কেন নাই? কারণ r এর লিমিটেশনটা হইতেছে -1 এর থেকে বড় হইবে r, ঠিক আছে? তো 2 -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট হইতে হইবে। তাহলে 2 কি +1 এর থেকে ছোট? না। তাহলে এই ধারার অসীমতক সমষ্টি নাই। তো এবার তোমরা এইখানে যত যা আছে তোমরা সব নির্ণয় করতে পারবা। যত অসীমতক সমষ্টি আছে যদি থাকে ওই ধারার অসীমতক সমষ্টি ইনশাআল্লাহ তোমরা সব নির্ণয় করতে পারবা। জাস্ট ২ টা স্টেপ একটু চেক করবা ধারাটা গুণোত্তর কিনা। আর গুণোত্তর হইলে r এর যে মানটা তোমার বের হইছে ওই r এর মানটা -1 এর থেকে বড় কিন্তু +1 এর থেকে ছোট আছে কিনা। যদি এইভাবে তুমি পাও তাহলে ইজিলি তুমি করে দিতে পারবে ইনশাআল্লাহ। তো এইবার আমি তোমাকে শিখাবো পৌনঃপুনিক দিয়ে কিভাবে তুমি ধারা গঠন করবা এবং সেই ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করবা বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবা। তো শুরুতে একটু দেখি পৌনঃপুনিক জিনিসটা কি। সাপোজ একটা সংখ্যা আছে 0.25 এই দুইটার উপরে আমার পৌনঃপুনিক দেওয়া আছে। তো এইটার পরিবর্তে তুমি লিখতে পারবা 0.25 25 25 25 এইভাবে অনেকগুলা 25 লিখতে পারবা তুমি। ঠিক আছে? তো পৌনঃপুনিক যে কয়টা সংখ্যার উপরে থাকবে, ওই সংখ্যাগুলো বারবার আসবে পয়েন্টের পরে। ঠিক আছে? এইটাই হচ্ছে পৌনঃপুনিকের কাজ। আরেকটা সংখ্যা আমরা একটু দেখি। সাপোজ আছে 1.456 এইখানে 4 আর 6 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। তো 4 আর 6 এর উপরে পৌনঃপুনিক যেহেতু দেওয়া আছে তো এইটার রেজাল্টটা কেমন হবে আমার? এইটা হবে এইভাবে 1.456456456 এভাবে চলবে। এখন কথা হচ্ছে এখানে তো ২ টার ভিতরে পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমার ৩ টে সংখ্যা বারবার কেন আসতেছে? তো দেখো ৩ টে সংখ্যার উপরে পৌনঃপুনিক ৩ টে সংখ্যার উপরেই দেওয়ার প্রয়োজন নাই। ১ম টা আর শেষেরটার উপরে যদি পৌনঃপুনিক দেখো, তার ভিতরে যদি কোনটার পৌনঃপুনিক নাও থাকে তাহলে বুইঝা নেবা যে সবগুলোই বারবার আসবে। ঠিক আছে? তো ২ টা সংখ্যা হইলে বা ১ টা সংখ্যা হইলে ওইটার উপরে পৌনঃপুনিক দেওয়া হয় প্রত্যেকটার উপরে। কিন্তু যখন ২ এর অধিক সংখ্যা হইবে তাহলে ১ম টার উপরে আর শেষেরটার উপরে পৌনঃপুনিক দেওয়া হয়। এর দ্বারা বোঝায় যে ভিতরে যে কয়টা সংখ্যা আছে এর আন্ডারে এই সবগুলো সংখ্যা বারবার আসবে। অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যা পয়েন্টের পরে বারবার আসবে। দেখো এই 4, 5, 6 আবার 4, 5, 6 আবার 4, 5, 6 আবার এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো এখন
এই পৌনঃপুনিক সংখ্যাগুলো দিয়ে তুমি ধারাটা কিভাবে গঠন করবা একটু দেখো। ঠিক আছে? এরপরেই আমরা এই যে প্র্যাকটিস করব, এখানে ম্যাথ আছে। এই ম্যাথ প্র্যাকটিস করব। তার আগে একটু দেখাই তোমাদের ধারাটা কিভাবে নির্ণয় করবা। তো এইটা দিয়ে ধারাটা কিভাবে গঠন করবা একটু আগে দেখো, তারপর দ্বিতীয়টায় আসতেছি। তো এইটাই যে রেজাল্টটা পাইছো তুমি, দেখো কত পাইছিলা তুমি? 0 পয়েন্ট। তো এই পৌনঃপুনিকটা এভাবে ভাঙাই এভাবে লিখবা। কত পাই আমরা? 0.25, 25, 25 অর্থাৎ পৌনঃপুনিকের সংখ্যাটা তুমি ৩ বার লিখবা। তারপর ডট দিয়ে দেবা। তারপরে দেখো এখানে 0 পয়েন্ট রাখবা। তারপর এখানে যুক্ত করবা 2, 5। অতএব মানে যেই কয়টার উপরে পৌনঃপুনিক থাকবে ওই সংখ্যাটা আগে নেবা। তারপর প্লাস দেবা। প্লাস দিয়া একটা 0 দেবা। আবার পয়েন্ট দেবা। যেই কয়টা সংখ্যা তুমি আগে লিখে ফেলাইছো, এই যে দেখো পয়েন্টের পরে তুমি ২ টা সংখ্যা লিখে ফেলাইছো, তাইলে এই ২ টা শূন্য দেবা। আবার ওই সংখ্যাটা আবার লিখবা। ঠিক আছে? এই ২ টা শূন্য দেওয়ার পরে ওই পরবর্তী সংখ্যাটা আবার লিখবা। প্লাস দেবা। আবার 0 পয়েন্ট দেবা। দেখো এইখানে কয়টা সংখ্যা আছে এখন টোটাল? ১, ২, ৩, ৪। ৪ টা সংখ্যা আছে টোটাল। কয়টা সংখ্যা আছে ভাইয়া? ৪ টা সংখ্যা। তাহলে এই ৪ টা সংখ্যা পরিবর্তে ৪ টা 0 দিয়ে দেবা। 1, 2, 3, 4। তারপর লিখবা কত? 25 প্লাস দেবা, ডট, ডট দিয়ে দেবা। ব্যাস তোমার ৩ টা দেখাইলেই হবে। সমান, সমান। দেখো এটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। কিভাবে গুণোত্তর ধারা হইছে তোমাদের যদি আমি একটু প্রমাণটা দেই, যে এইটারে ভাগ দেবা এইটা দিয়া, এইটারে ভাগ দেবা এইটা দিয়া, তাইলে একই রেজাল্ট পাবা। তাইলে আমি যদি ২য় পদটারে ১ম পদ দিয়ে ভাগ দেই, তাইলে কত আসে আমি একটু দেখি। 0.0025 ডিভাইডেড বাই 0.25, আমার রেজাল্ট আসছে 1/100। এই দুটোরে ভাগ দিয়ে আমার রেজাল্ট কত আসছে? 1/100। 1/100 আসছে রেজাল্ট। আবার আমি একটু দেখি এই ২ টারে ভাগ দিলে আমার কত আসে রেজাল্ট। চতুর্থ পদ, সরি, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। 0.000025 ডিভাইডেড বাই 0.0025। তাহলে এটাও কিন্তু আমার ভাগফলটা আসছে 1/100। তাহলে দেখো অনুপাত সমান না? পরবর্তী পদ ডিভাইড বাই প্রথম পদ বা পূর্ববর্তী পদ অনুপাত সমান। তাহলে কি? একটা গুণোত্তর ধারা। তাহলে আমাদের ধারাটা কিন্তু গঠন হয়ে গেছে। তো এই ধারার সাধারণ পদ হইছে 1/100। এটা নিশ্চয়ই -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। তো এটার অসীমতক সমষ্টি নির্ণয় করার কোনো ব্যাপার না। ধারাটা এইভাবে নির্ণয় করা হয়। এবার দ্বিতীয় ধারাটা তুমি কিভাবে গঠন করবা? ঠিক আছে? দ্বিতীয় ধারাটা কিভাবে গঠন করবা এইটা একটু দেখো। ওয়েট, আমি একটু মুইছা দিই। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দ্বিতীয় ধারাটা কিভাবে হবে তোমরা কি আন্দাজ করতে পারতেছো বা তোমরা কি আইডিয়া করতে পারতেছো? দ্বিতীয় ধারাটাও কিন্তু আসলে নির্ণয় করা সহজ। ওইখানে জাস্ট 0 পয়েন্টের জায়গায় কত আছে তোমার? 0 পয়েন্টের পরিবর্তে আছে 1.456। এই ৩ টে সংখ্যা 0 পয়েন্টের পরে মানে 1 পয়েন্টের পরে বারবার আসছে। ঠিক আছে? তো এইটা কিভাবে করবা এবার আমি একটু এইটা দেখাই। আ তো শুরু করি আমরা এইটা। দেখো, কি আছে? 1.456। তো তোমার কাজ হইছে ১ম এই তুমি এই 1 পয়েন্ট দিয়া তারপর পৌনঃপুনিক যতগুলোর উপরে আছে অতগুলো মিনিমাম ৩ বার লিখবা। এই যে 456, 456, 456 তারপর ডট, ডট দিয়ে দিবা। তারপরে ধারাটা এইভাবে গঠন করবা। 1 প্লাস এটা লিখবা। তারপর লিখবা 0 পয়েন্ট। কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক ছিল ওই সংখ্যাটা একবার লিখবা। 4, 5, 6 প্লাস দেবা। এবার কি করবা? এবার করবা যে তুমি আগের পদটায় কতগুলা সংখ্যা লেখছো। দেখো এই আগের পদ কোনটা? এইটা, এই পদটা। এই পদটায় কতগুলো সংখ্যা লেখছো? এই 1 এরা একদম এই জায়গায় থাকবে, এর কোনো কাজ নেই। ও 1 এর জায়গায় থাকবে, এর কোনো কাজ নেই। কাজ শুরু হইবে 1 এর পর থেকে। বা এই জায়গায় যদি 2 থাকতো তাহলে এই জায়গায় 2 হইতো, 3 থাকলে 3 হইতো। এটা যে জায়গায় যা হইবে ওইটা জাস্ট বসাই রাখবা। কাজ হইবে ওইটার পর থেকে। তো 0.456 তুমি লেখছো। তারপরে কত লিখবা? তারপরে লিখবা 0 পয়েন্ট। কয়টা সংখ্যা লেখছো পয়েন্টের পরে? ৩ টে সংখ্যা। ৩ টে 0 দিবা। 1, 2, 3। তারপর লিখবা 4, 5, 6 প্লাস দিবা। এবার বলো এই আগের সংখ্যা মানে এই যে পরে তো আরেকটা এই জায়গায় তো তুমি আরেকটা নাম্বার লিখবা। এর আগেরটার আগেরটায় পয়েন্টের পরে কতটা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা সংখ্যা আছে। তাহলে এই জায়গায় ৬ টা 0 দেবা। ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ তারপর লিখবা 4, 5, 6। তাহলে এই জায়গায় আছে টোটাল ৯ টা সংখ্যা। তারপরেরটাও যদি লিখতে চাও তাহলে তোমার ৯ টা শূন্য তারপর 4, 5, 6 লেখা লাগবে। তো এইভাবে আরকি সামনে তোমাকে আগাতে হবে। আর নিচে এগুলো আবার তোমরা কিছু মনে করো না যে উপরে তো ডট দিলে পৌনঃপুনিক হয়, এগুলোও মনে হয় কোনো একটা সংকেত। না, এগুলো কিন্তু আসলে কোনো সংকেত না। তো আমরা পৌনঃপুনিক দিয়ে কিভাবে ধারা গঠন করি ওইটা আমরা দেখলাম। এবার একটু বইয়ের প্রশ্ন একটু সলভ করব। ১৪ নম্বর। যে প্রদত্ত পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। কখনো যদি এই টাইপের প্রশ্ন পাও মনে করবা এই পৌনঃপুনিক সংখ্যাটা দিয়ে আমার একটা ধারা গঠন করা লাগবে। এইটা দিয়ে একটা ধারা গঠন করা লাগবে। তারপর ওই ধারার অসীমতক সমষ্টি বের করা লাগবে। ব্যাস আর কোনো কথা নেই। ঠিক আছে ভাইয়া? তাইলে আমি ক নাম্বারটা একটু করি।
ঠিক আছে? ক নাম্বারটা আমি তোমাদের করে দিচ্ছি। ক নাম্বারে আছে কি? ক নাম্বারে আছে 0.27 তার উপরে পৌনঃপুনিক। এটারে বলছে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ। তাইলে আমি আগে এইটা দিয়ে একটা ধারা গঠন করব, তারপরে অসীমতক সমষ্টি বের করব, তারপরে যেটা রেজাল্ট হবে ওইটি হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। সমান এটা দিয়ে ধারা যদি আমি গঠন করতে চাই, এখানে লিখি কি হয় আমার বলো? 0.27 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে 27 27 27 এই তিনবার লিখবা মিনিমাম, তারপর ডট ডট দিয়ে দেবা। ডট ডট দেওয়ার পরে এটা দিয়ে একটা ধারাটা এখন গঠন করবা। কিভাবে গঠন করবা? প্রথমে নেবা 0. কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? আমার দুইটা সংখ্যার উপরে, ওই দুইটা সংখ্যা নেবা, নিলা দুইটা সংখ্যা, বেশ ভালো কথা। প্লাস এইগুলো তো বাকি আছে, এগুলো প্লাস আকারে দিতে হবে, প্লাস দিয়া তুমি 0. আবার দাও। কয়টা সংখ্যা লেখছো 0 পয়েন্টের পরে? দুইটা সংখ্যা, তাহলে ওই দুইটা জিরো দাও। আবার এই 27 নাও, প্লাস দাও। দেওয়ার পরে এই জায়গায় তো একটা তুমি সংখ্যা লিখবা, এই সংখ্যাটায় ও 0 পয়েন্ট কিছু একটা থাকবে। 0 পয়েন্টের পর কতটা শূন্য দেবা? এই আগে যতটা সংখ্যা আছে, 1 2 3 4, চারটা সংখ্যা আছে না এখানে, চারটা জিরো দাও। তারপরে তুমি যে 27 লেখো, তাহলে পরেরটা যদি লিখতে চাও তাহলে জিরো কয়টা দেবা বলো? এই যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা জিরো দেবা, তারপর যে 27 লিখতে হবে তোমার। তাহলে অত কিছুর দরকার নাই, তিনটে পদ হইলে আমাদের এনাফ। তাহলে দেখো এটা কিন্তু একটা ধারা হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো কিনা জানি না, তুমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দাও তাহলে রেজাল্ট কত আসে আমরা একটু দেখি। যে 0.0027 ডিভাইডেড বাই 0.27, ঠিক আছে? এটার রেজাল্ট কত আসে আমরা একটু দেখি। 1/100 আসে, ঠিক আছে? 1/100। আবার এইটা দিয়া এইটারে ভাগ দিলেও আমাদের 1/100 আসে। তাহলে দেখো ভাগফল সেম আসতেছে, পরবর্তী পদ ভাগ প্রথম পদ বা পূর্ববর্তী পদ। তাহলে ভাগফল যদি বারবার সেম আসে, তো তোমরা জানো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা এবং এটা হচ্ছে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা কি আসলে? ওয়ান এর থেকে -1 এর থেকে বড়? হ্যাঁ, 1/100টা ধনাত্মক সংখ্যা, এটা -1 এর থেকে বড় অবশ্যই। এবং এটা কি আসলে প্লাস ওয়ান এর থেকে ছোট? হ্যাঁ, এটা প্লাস ওয়ান এর থেকে ছোট, কারণ এটার মান হচ্ছে 0.01। ঠিক আছে? তো এই ধারার অসীমতক সমষ্টি আছে, তাহলে অসীমতক সমষ্টিটা তুমি নির্ণয় করে দেবা জাস্ট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ধারা। এবার সাজাইয়ে কিভাবে লিখবা? দেখো সাজাই লেখার প্রসেসটা হচ্ছে এইভাবে। ধারাটা তুমি নির্ণয় করলা, নির্ণয় করার পরে তুমি এখানে একটু লিখবা, এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত? 0.27। তারপরে কি? সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত বের করছিলাম আমরা? 1/100, বা তুমি এখানে বলতে পারো 0.01। ঠিক আছে? তো এবার এটার অসীমতক সমষ্টিটা তুমি নির্ণয় করে দেবা। অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু রেজাল্ট কত হয় দেখো। এর মান কত? প্রথম পদ 0.27 ডিভাইড বাই 1 মাইনাস আর এর মান কত? আর এর মান 0.01 বা ওই যে 1/100, এইটা সমান। তো নিচে তুমি লসাগু করো, 100 লসাগু। 1 100-র ভিতরে কতবার যায়? 1 100-র ভিতর যায় 100 বার। মাইনাস 100 100-র ভিতর যায় কয়বার? একবার। 100 মাইনাস 1 মানে কত? 99। ঠিক আছে? 99। আর উপরে আছে কত? 0.27। তো এবার তুমি এটা ক্যালকুলেটরে দিয়ে দাও। ঠিক আছে? এটা যদি ক্যালকুলেটরে দিয়ে দাও তাহলে রেজাল্ট যেটা আসবে ওইটাই হচ্ছে আমার এই ধারার অসীমতক সমষ্টি। তাহলে আমি তোমাদের রেজাল্টটা জানাচ্ছি। 0.27 ডিভাইডেড বাই 99/100। তো রেজাল্টটা আসে আমার ক্যালকুলেটরে দিলে 3/11। ঠিক আছে? 3/11 আসে। 3/11। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া? তাইলে আরেকটা প্র্যাকটিস আমরা একটু দেখি। ঠিক আছে? অন্য টাইপের একটু। এইখানে দেখো এই যে এইটা দেখি আমরা বর্গ নাম্বারটা। ঠিক আছে? এই যে বর্গ নাম্বারটা দেখি। কি আছে ঘ নাম্বারে? ঘ নাম্বারে আমাদের দিছে 3 পয়েন্ট সামথিং। 3.0403 পৌনঃপুনিক হচ্ছে 4 আর 3 এর উপরে। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? একটা কথা মনে রাখবা, যদি আগেরটায় তুমি কি পাইছিলে? এখানে 0 পাইছিলে না? এখানে কি 0 আছে? না। এখানে আছে কত? 3 আছে বা কোনো একটা সংখ্যা আছে। যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে এইটা তুমি এইভাবে একটু সাজাবা। 3 প্লাস 0.0403। সোজা কথা, যোগ করলে কি যোগ করলে এই সংখ্যাটা বানানো যায় পৌনঃপুনিক ছাড়া, সেইটা তুমি এখানে লেখলা। এবার পৌনঃপুনিক যার উপরে ছিল তার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলা। এই যে 3 আমাদের আসছে না ভাইয়া? এই 3 এর কোনো কাজ নাই। ও 3 এর জায়গায় থেকে যাবে। তাহলে 3 রাখলাম আমরা, প্লাস দিলাম
0, এই 0 এর উপর তো পৌনঃপুনিক নেই। তাহলে পৌনঃপুনিক আছে কার উপরে? পৌনঃপুনিক আছে আমার এই যে 403 এর উপরে। তাহলে এই 403 এই সংখ্যাটা বারবার আসবে না? আসবে। তাহলে 403, 403, 403, তাহলে এই সংখ্যাটা আমরা ৩ বার নিলাম। তারপর ডট, ডট দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটা ধারা গঠন করব। কিভাবে ধারা গঠন করব? এই 3, 3 এর জায়গায় থাকবে বা এই জায়গায় 2 থাকলে 2 এর জায়গায় থাকবে। ওর কোনো কাজ নেই। এইটা দিয়ে একটা ধারা গঠন করব আমরা। তো দেখো এখানে কি আছে? 0.0403, তো এই জায়গায় তোমার প্রশ্নে যেটা ছিল পয়েন্টের পরে ওইটা তুমি হুবহু লিখে দাও। লিখলাম 0.0403, যা ছিল আমি তাই লিখলাম। ঠিক আছে? প্রশ্নে যা ছিল আমার দশমিকের পরে সেই সংখ্যাটা লিখলাম। এবার একটা প্লাস দিলাম। তাহলে দেখো আমি এই সংখ্যাটা লিখে ফেলাইছি না অলরেডি? এই সংখ্যাটা লিখে ফেলাইছি। তাহলে এতগুলো 0 দেব আমরা পরবর্তী পদে। তাহলে কত? 0 পয়েন্ট, পয়েন্টের পরে এতগুলো 0 দেব। ১, ২, ৩, ৪, ৪ টা 0 দেব। 1, 2, 3, 4, তারপর লিখব কি? 403, আবার প্লাস দিব। তারপরেরটা লিখব কত আমরা? এই যে যতগুলো 0 আছে, যতগুলো সংখ্যা আছে দশমিকের পরে, তো 0 পয়েন্ট তো কিছু একটা হইবে। পয়েন্টের পরে কতগুলো দশমিক হইবে? এইখানে টোটাল যতগুলো সংখ্যা আছে কতগুলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, ৭ টা 0 দিলাম। তারপরে লিখব আমরা 403, তারপরে ডট, ডট, প্লাস দিয়ে ডট, ডট। ঠিক আছে? তো এবার দেখো এই যে এই থেকে এই পর্যন্ত এটা একটা অসীম ধারা হয়ে গেছে না? একটা গুণোত্তর ধারা। তারপরে আবার এইটার আর এর মান কত সেটা নির্ণয় করলে দেখবো আমরা ১ এর থেকে ছোট আসছে, -1 এর থেকে বড় আসছে এবং এটা চলতেছে কন্টিনিউয়াসলি। এটা একটা অসীম ধারা। তো এই ধারার ১ম পদটা কত বলো? ১ম পদ a = 0 পয়েন্ট, আবার তোমরা 3 বইলো না। কারণ 3 কিন্তু হিসাব থেকে আলাদা। ও জাস্ট ওর জায়গায় থাকবে। ওর কোনো কাজ নেই। এই ধারা হচ্ছে এই যে 0 পয়েন্ট থেকে শুরু হইছে এইটা। তো এই ধারার ১ম পদটা হচ্ছে 0.0403। আর এর মানটা কত বলো? আর এর মান হচ্ছে এই যে এই ২য় পদ ভাগ কি এই ১ম পদটা। ৩, 3 এর জায়গায় থাকবে, ও কোনো কাজে আসবে না। তাহলে ২য় পদটা আমার কত আসছে? 0.0000403 ডিভাইডেড বাই ১ম পদ কত? 0.0403, কত আসে আমার? 1/1000। ঠিক আছে? আর এর মান আসে আমার 1/1000, 1/1000। তো এই 1/1000 এটা কি 1 এর থেকে বড় নাকি ছোট? অবশ্যই 1 এর থেকে ছোট, প্লাস 1 এর থেকে। মাইনাস 1 এর থেকে কি বড়? হ্যাঁ বড়। কারণ কি? কারণ এই 1/1000 এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। তো অবশ্যই যে মাইনাসের যেকোনো মান থেকে বড়। তো শর্ত মানে আমাদের অসীমতক সমষ্টি আছে। তাহলে এখানে লিখে দেব জাস্ট S ইনফিনিটি। তারপরে কি করবা? সমান দাও। 3 এর জায়গায় 3 রাখো। S ইনফিনিটির পরিবর্তে সূত্রটা ফালাও। a ডিভাইড বাই 1 মাইনাস r। তো আমি সূত্র না লিখে ডাইরেক্ট লিখে দিই। এর মান কত? প্রথম পদ। প্রথম পদ কত? 0.0403। অনেকে মনে করতেছে এর মানে a মানে হইতেছে 3। না ভাই, 3 কিন্তু 3 এর জায়গায় আছে, আর কোনো কাজ নেই। ধারায় পড়ছে মূলত 3 এর পর থেকে। তাহলে a ডিভাইড বাই 1 মাইনাস r এর মান কত? 1/1000। তো এইটা যদি আমি ক্যালকুলেটরে দিই কত আসে? আমি একটু দেখি, এবং এগুলো তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর বসাই করে দিবা, কোনো সমস্যা হবে না। স্যারে ফুল মার্কই দিবে তোমারে। 1 মাইনাস 1/1000। তাহলে এইটার রেজাল্টটা আসে আমাদের 0 পয়েন্ট মানে 403 ডিভাইড বাই 9990। ঠিক আছে? 40, ও আরেকটা কথা, এখানে তো 3 টে প্লাস আকারে আছে কিন্তু। ঠিক আছে ভাইয়া? 3 টে কিন্তু প্লাস আকারে আছে। তাহলে আমি একটু 3 টে এইখানে আগে দিয়ে নিই। তারপরে তোমরা আবার মনে করতে পারো 3 মনে হয় বাদ। না। 3 3 এর জায়গায় থাকবে। প্লাস এই যে এইটা করছি না আমরা, এইটার মান আসছে আমাদের 403 ডিভাইড বাই 9990। 403 ডিভাইড বাই 9990, এইটা আসছে। এবার এইটা একটু ক্যালকুলেশন করলে কত আসে দেখি আমরা। এইটা প্লাস 3, এটা করলে আসে আমাদের এই সংখ্যাটা। অনেক বড় একটা সংখ্যা আসে মানে উপরে 30373, 30373 ডিভাইডেড বাই 9990। ঠিক আছে ভাইয়া? তো এই হচ্ছে তোমার আসলে পৌনঃপুনিক দিয়ে ধারা গঠন এবং সেই ধারা থেকে মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। তো কিভাবে করবা? যেই সংখ্যাটা দেওয়া থাকবে পৌনঃপুনিক, ওই সংখ্যাটা জাস্ট ধারায় নেবা। মানে ভাঙ্গায় একটু ধারা নির্ণয় করবা। এটা তো আমি ভালোভাবে শিখাইছি। তারপরে ১ম পদ সাধারণ অনুপাত নির্ণয় কইরা অসীমতক সমষ্টি বের করে দিবা। তাইলে যেটা হয় ওইটাই হচ্ছে মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। তো আমি সহজ একটা করাই দিছি আর কঠিন একটা করাই দিছি। দেখো আমি কত করাইছি তোমাদের। এই যে ক নাম্বারটা করাই দিছি আর
এই যে ঘ নাম্বারটা করে দিছি। এবার এই অঙ্কটা হুবহু তোমরা এই নিয়মে ২য় টা নিয়মে ইজিলি পারবা। ঠিক আছে? তো এগুলো আর করাই টাইম নষ্ট করতে চাই না। ইনশাআল্লাহ তোমাদের কভার হয়ে গেছে এই যে পৌনঃপুনিকের থেকে ধারা গঠন। তো এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% আসবেই আসবে। তো বলছে এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা জানি অসীমতক সমষ্টি ডিপেন্ড করে সম্পূর্ণ আর এর উপরে। আর এর মানটা -1 থেকে +1 এর ভিতরে থাকতে হয়। তো আমরা একটা কাজ করি। এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার আর এর মানটা বের করি বা সাধারণ অনুপাত r = যেটা লিখতে পারি ওইটা লিখি। আর ইকুয়াল টু কি দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তো দ্বিতীয় পদ কত আছে 1/x প্লাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই প্রথম পদ কত আছে 1/x প্লাস 1 ইকুয়াল টু উপরে যেইটা আছে ওটা উপরে রাখলাম, ক্যালকুলেশনটা দেখাই তোমারে 1/x প্লাস 1 এর হোল স্কয়ার গুণ নিচে যেইটা আছে ওইটা কি হবে উল্টে যাবে। তো উল্টে গেলে x প্লাস 1 টা উপরে আসবে। x প্লাস 1 উপরে আসছে, নিচে হচ্ছে 1, এইটা কাটাকাটি কাটাকাটি গেলে নিচের দুইটা আর উপরের একটা কাটাকাটি যায়, নিচে একটা থাকে 1/x প্লাস 1। এই 1/x প্লাস 1 এইটা হচ্ছে r এর মান। এবার আমরা একটা লাইন লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি -1 লেস দ্যান r লেস দ্যান 1 হয়। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি -1 লেস দ্যান r লেস দ্যান 1 হয়। ঠিক আছে? এই শর্তের কারণে অসীমতক সমষ্টি থাকবে। তুমি এখানে একটা কাজ করবা, ২ টা পয়েন্ট নিয়ে কাজ করবা। এই একটা পার্ট আর কি এই আরেকটা পার্ট। তো আমরা এবার একটু লিখি। এখন -1 ওই যে প্রথম পার্টটা লেস দ্যান কি r হলে দেখো এইখানে -1 এর -1 থাকবে আর r এর পরিবর্তে কিন্তু আমরা ওই যে 1/x + 1 ওইটা বসাইতে পারবো। তাহলে -1 লেস দ্যান r এর পরিবর্তে কত বসাইতে পারি 1/x + 1 সমান। আমি একটা কাজ করি। আমি যেহেতু x এর মানটা চাইতেছি, তাইলে x এর মানটা আমি বাম পাশে রাখি x টারে আর ওই ডান পাশে -1 টা লিখি। তাইলে এখানে 1/x + 1 এইটা আমরা রাখলাম। তো এইটা ছিল কি? এই পাশে এই হাত ২ টা এই পাশে ছিল। তাহলে ওর হাত ২ টা ওর সাইডে দিয়ে দিলাম। আর -1 এর দিকে ছিল মুখটা, তার -1 এর দিকে মুখটা দিয়ে দিলাম। কিছুই করলাম না, জাস্ট একটাই কাজ করলাম। যে কাজটা হচ্ছে x এর মানটা বের করার সুবিধার জন্য এটারে বাম সাইডে রাখলাম আমরা। এবার একটা কাজ করব উল্টে দিব। কি করব? উল্টে দিব। অর্থাৎ নিচেরটা যাবে উপরে, উপরটা আসবে নিচে। তো x + 1 আছে নিচে, এটা উপরে নিলে কি হয়? x + 1 হয়। আর নিচে আছে কি? 1। আর এইখানে উল্টে যদি যায় অসমতার মধ্যে খেয়াল রাখবা। যদি অসমতা উল্টে যায় তাহলে গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান, লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান, অর্থাৎ জাস্ট ঘুরে যাবে। তো এটা ছিল গ্রেটার দ্যান হয়ে যাবে কি লেস দ্যান। আর এইখানে কি হয়? নিচে আছে একটা 1, নিচের 1 টা উপরে আসছে। কারণ কি যেকোনো একটা সংখ্যার নিচে একটা 1 থাকে। তো সেই 1 টা উপরে আসছে। আর এই -1 টা নিচে চলে গেছে। তো এটা ক্যালকুলেশন করলে কি হয় একটু দেখো। x প্লাস 1 নিচে 1 এর ভ্যালু নেই। লেস দ্যান এই 1 রে -1 দ্বারা ভাগ করলে হয় -1। তারপরে x আমি রাখলাম, লেস দ্যান দিলাম, -1 ছিল আগেই। আর এই 1 টা +1 টা এই পাশে কি হয়? -1 হয়। সুতরাং x লেস দ্যান -2 এইটা কিন্তু x এর একটা শর্ত আসে অর্থাৎ x এর মানটা -2 এর থেকে কি হবে? ছোট হবে। তো এটা হচ্ছে x এর একটা মান। আরেকটা মান আছে এবং ওই যে বাকি পার্টটা r লেস দ্যান 1 হলে এই ক্ষেত্রে কি হবে বলো? r এর মান কত? r এর মান 1/x প্লাস 1 লেস দ্যান 1। তো আমি কি করব এবার? ক্যালকুলেশনের সুবিধার জন্য উল্টে দিব। উল্টে দিলে কি হয়? x প্লাস 1 নিচে 1 এর ভ্যালু নাই। লেস দ্যান হয়ে যাবে কি? গ্রেটার দ্যান কত? 1 1/1 মানে 1। এবার লাগবে আমার x এর মানটা। তো x রাখলাম। বাকি যে আছে ওর ওই পাশে পাঠাই দিব 1। এই +1 ছিল হয়ে গেছে -1। সুতরাং
x গ্রেটার দ্যান 0, অর্থাৎ ২ টা শর্তের জন্য এই অসীমতক সমষ্টি থাকবে। একটা হচ্ছে x ইকুয়াল টু কত? -2, আরেকটা হচ্ছে x গ্রেটার দ্যান 0। একটা হচ্ছে x লেস দ্যান -2 আর একটা কি? x গ্রেটার দ্যান 0। তাইলে x ইকুয়াল টু না, x লেস দ্যান -2 এবং x গ্রেটার দ্যান 0 এর জন্য ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এবার দেখো, এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্টে দিয়ে দিয়েছে, আরেকটা কোশ্চেন এড করে দিয়েছে। সেই সমষ্টি নির্ণয় করো। এই যে কি বলছে? সেই সমষ্টি নির্ণয় করো। তাইলে আমরা জানি অসীমতক সমষ্টি। তাহলে তুমি লিখবা কি? অসীমতক সমষ্টি ইকুয়াল টু, মানে সেই সমষ্টিটা আমরা নির্ণয় করতেছি। অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি ইকুয়াল টু কি লেখা যায় বলো? a ডিভাইডেড বাই 1 মাইনাস r, ঠিক কিনা? ঠিক। তাহলে এর মান কত ছিল? দেখো, এর মান ছিল আমাদের এই যে প্রথম পদটা, এই যে এই ধারাটার প্রথম পদটা, এই প্রথম পদটা কত ছিল? 1 বাই x প্লাস 1। আর r এর মানটাও কত বেরোইছিল? r এর মানটাও বেরোইছিল 1 বাই x প্লাস 1। তাহলে দুইটাই একই জিনিস বেরোইছিল। তাহলে আমরা এখানে মান বসাই। কি আছে? 1 বাই এক্স প্লাস 1। আর নিচে কি আছে আমাদের? নিচে আছে 1 মাইনাস 1 মাইনাস আর এর মানও কত? 1 বাই এক্স প্লাস 1। এরা ওই পাশে নির্ণয় করছি আমরা। সমান সমান, দেখো এবার ক্যালকুলেশন করবো আমরা। উপরে যেটা আছে ওইটা রাখি, 1 বাই এক্স প্লাস 1। আর নিচে এইটারে লসাগু করলে কত হয়? এক্স প্লাস 1, 1 এক্স প্লাস 1। এই 1 এর নিচে একটা 1 আছে, সেই 1 এইটার ভিতরে এই এক্স প্লাস 1 বার যায়। এই এক্স প্লাস 1 রে আবার এই উপরের 1 দ্বারা গুণ করলে কত আসে? এক্স প্লাস 1। ভিতরে আছে মাইনাস এক্স প্লাস 1। এক্স প্লাস 1 এর ভিতরে যায় কতবার? একবার, এককে 1। হুম, সমান সমান কি লেখা যায় দেখো? 1 বাই এক্স প্লাস 1, 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, তাহলে এক্স বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 গুণ, উল্টে যাবে জাস্ট, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স কাটাকাটি সমান সমান থাকে 1 বাই এক্স। তাহলে অসীমতক সমষ্টিটা হইতেছে 1 বাই এক্স, ওই ধারাটার। এবার এইটা যদি তুমি ভাইয়া বুঝতে পারো, এই নিয়মে যত প্রশ্ন আছে তুমি সব পারবা। এবং এইরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষায় তুমি পাবাই পাবা ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা পাবাই পাবা। এটা যদি তুমি বুঝা থাকো তাহলে তুমি 4 মার্ক ইনশাল্লাহ তোমার কমন থাকবে। এবারে এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। এই ম্যাথটার n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে বা n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো দেখো, এই ম্যাথের চেহারাটা একটু দেখাই আমি। তো এই ম্যাথগুলা এই 7 দিয়ে থাকতে পারে, 5 দিয়ে থাকতে পারে, 8 দিয়ে থাকতে পারে, বা 4 দিয়ে থাকতে পারে, যেকোনো কিছু দিয়ে থাকতে পারে। তো যাই দেওয়া থাক না কেন, 7 থাক, 4 থাক, 5 থাক, 6 থাক, তোমার নিয়ম একটাই। তো একটা শিখলে ইনশাল্লাহ তুমি সব পারবা। তো আমি লিখি, কি দেওয়া আছে? 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 ডট ডট ডট। এই ম্যাথটার n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। ঠিক আছে? তো এইখান থেকে তোমরা একটা কাজ করবা, প্রথমেই কমন নিয়ে নিবা। এখানে যাই থাক না কেন, যদি 6 থাকে 6 কমন নেবা, 7 থাকলে 7 কমন নিবা, 5 থাকলে 5 কমন নিবা। তো এখানে 7 আছে সবগুলো, তো আমি 7 কমন নিলাম এখান থেকে। তাহলে ভিতরে থাকে কি? 1 প্লাস 1 1 প্লাস ট্রিপল 1। এটা কিভাবে হয়েছে? তুমি 7 রে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়। তারপরে 77 রে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 11। 777 রে 7 দ্বারা ভাগ করলে হবে 111। ঠিক আছে? এইভাবে আসছে। তো এই লাইনটার পরে আমাদের টার্গেট হচ্ছে ভিতরে আমরা 9 গুণ আকারে লিখবো। ঠিক আছে? প্রত্যেকটার সাথে 9 গুণ হয়ে যাবে। তাইলে এটা যদি আমরা করতে চাই, আমরা এখানে 7 লিখি, গুণ দিয়া 9 লিখি এখানে। আর ভিতরে আমাদের রাখার টার্গেট কত? সবগুলো 9 আকারে। তো 9 ওই কারণে সামনে গুণ দিয়ে দিলাম। তো এবার দেখো, এখানে 9 টা আমরা এক্সট্রা আনছি না। এই 9 তো উপরে ছিল না। কিন্তু আমরা নিয়ে আসছি। তো এইটাকে ক্যানসেল করার জন্য নিচেও একটা 9 দিয়ে দিলাম। এবার এই যে 7/9 যেটা আছে ওটাকে তুমি রাখো। 7/9 রাখো। 7/9 ওর জায়গায় আছে গুণ। এই 9 টা ভিতরে গুণ হয়ে যাবে। ঠিক আছে? ভিতরে যদি গুণ হয়ে যায় তাহলে 9 1 এর সাথে গুণ হয়ে 9 হয়। প্লাস 9 11 এর সাথে গুণ হয়ে কি হয়? 99 হয়। প্লাস 9 111 এর সাথে গুণ হয়ে হয় 999। ডট ডট ডট। তারপরে আমাদের টার্গেট ভিতরে যে 9 গুলো আছে, ওই 9 গুলোরে আমরা আ 10, 100, 1000 দিয়া রিপ্লেস করব। ঠিক আছে? তো আমি 7/9 লিখলাম। তারপরে 9 রে আমরা কি লিখতে পারি বলো? এটা সেকেন্ড ব্র্যাকেট। 9 রে লেখা যায় না? 10 মাইনাস 1 অবশ্যই লেখা যায়। প্লাস 99 রে কি লেখা যায় বলো? 100
মাইনাস ১ প্লাস ৯৯৯ রে কি লেখা যায়? ১,০০০ মাইনাস ১ এটা লেখা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমার কাজ হচ্ছে ভিতরে প্লাসগুলোরে একসাথে রাখবো আর মাইনাসগুলোরে একসাথে রাখবো। তো ভিতরে কি হয় দেখো? ১০ প্লাস ১০০ প্লাস ১,০০০ প্লাস কি? এখানে তো ডট, ডট ছিল। ঠিক আছে? তাহলে আমি ডটটা একটু দিয়ে নেই। এখানে কি এইভাবে ডট, ডট ছিল। তারপরে ব্র্যাকেট আমাদের ক্লোজ। তো এই ডট, ডটটা এখানে আমরা দিয়ে দিলাম। কারণ এটা দ্বারা বোঝায় এই ধারাটার প্লাস অংশটাও বাড়তেছে আর এইদিকে মাইনাস অংশটাও ওইদিকে বাড়বে। তো এইটা n পর্যন্ত। n পর্যন্ত। তারপরে, তারপরে দেখো মাইনাসগুলোরে আমরা একসাথে লিখবো। তো মাইনাসগুলোরে যদি একসাথে লেখি আমরা, এর ভিতরে চিহ্নটা কি আছে আমাদের? প্রত্যেকটার ভিতরে চিহ্নটা আছে প্লাস। প্লাসগুলোর একসাথে লিখলাম। এবার কি মাইনাসগুলোর একসাথে লিখি। -1, -1, -1, মাইনাস ডট, ডট, ডট কত পর্যন্ত? n পর্যন্ত। n পর্যন্ত। n পর্যন্ত। আচ্ছা বেশ ভালো কথা। আমরা n পর্যন্ত লিখলাম তাইলে। ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। সমান, সমান 7/9। এবার দেখো এইটা কি একটা সূত্রে পড়ে না? যে ১০ প্লাস ১০০ প্লাস ১,০০০ এটা কি একটা গুণোত্তর ধারণা? ১,০০০ রে ১০০ দিয়ে ভাগ করলে কত হয়? ১০। ১০০ রে ১০ দিয়ে ভাগ করলে কত হয়? ১০। তাইলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফলটা সেইম আসতেছে। তাইলে সাধারণ অনুপাত আমরা পেয়ে গেছি। তাইলে এটা কি সূত্র একটা? গুণোত্তর ধারার সমষ্টি সূত্র ফেলামু। কারণ এখানে তো যেহেতু যোগ, যোগ দিয়ে বুঝাইছে তার মানে যোগফল বুঝাইছে এইটা দ্বারা। যেখানে পদ সংখ্যা মানে হইছে n। তাইলে r এর মান যেহেতু ১০, তাহলে ১০ কি? ১ এর থেকে বড়। তাহলে সূত্র হবে কোনটা? তোমরা জানো অবশ্যই। a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে কি হবে? নিচে হবে r মাইনাস 1। তারপরে কি? এখানে প্লাস। দেখো মাইনাস 1 আছে। তো ভিতর থেকে আমি এটা মাইনাস কমন নিতে পারি। ভিতর থেকে মাইনাস যদি কমন নিই তাহলে সেই মাইনাস আর এইখানে তোমার প্লাস। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাসটা হয়ে গেলে ভিতরে কি থাকে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 কত পর্যন্ত? n পর্যন্ত একদম। ঠিক আছে? n পর্যন্ত। তাহলে এখানে সূত্র লিখলাম আমরা। এবার এইখানে কি লিখতে পারি একটু দেখো। কতগুলো 1 আছে? অনেকগুলো 1 আছে। ৩ টে 1 এর যোগফল কত? ৩। ৪ টা 1 এর যোগফল কত হইবে? ৪। ৫ টা 1 এর যোগফল কত হইবে? ৫। তাইলে আমি এখানে যদি n সংখ্যক 1 নিই তাইলে তার যোগফল কত হইবে? ৫ গুণ n। যেহেতু ২ টা 1 এর যোগফল কত? ২ টা 1 এর যোগফল কত বলো? ২। তাহলে ২ টা কিভাবে পাও তুমি? 1 কয়টা আছে? ২ টা। ২ এর সাথে ওই 1 টা গুণ করে দাও তাইলে তুমি ২ পাও। আবার যদি বলি ৩ টা 1 এর যোগফল কত? তুমি ৩ এর সাথে ওই মানটা 1 টা গুণ করে দিবা তাহলে কত পাওয়া যায়? ৩। তাইলে n সংখ্যক 1 এর যোগফল কত হবে? n গুণ এই যে 1 এর মান। তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? n গুণ 1। তাহলে দেখো তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি এই যে 7/9 এটা এখানেই থাকবে। ভিতরে প্রথমটার মান তো আমরা জানি। তো এটার মান বসাই দিই। এর মানে a মানে a। আর এর মান কত পাইছিলাম আমরা? আর এর মান পাইছিলাম কত? ১০। তো এবার পরের লাইনটা দেখো। পরের লাইনটা কি হবে? ৭/৯ তারপরে ব্র্যাকেট এর মান কত বলো? এর মান এই যে এই ধারাটার ১ম পদটা কত? ১০ না? এই যে ১০। তাহলে এর মান আমি ১০ বসাই। বসাইলাম ১০। তারপরে r টু দি পাওয়ার n আছে। r এর মানও কত? ওই যে ১০০ রে 10 দিয়ে ভাগ করলে কত হয়? ১০। তাহলে r এর মানও ১০। তার উপরে কি? n। কারণ n এর মান তো দেওয়া নাই। n সংখ্যক পদেরই চাইছে। তাহলে n এর জায়গায় n ই হবে। -1 ডিভাইডেড বাই r এর মান কত ভাইয়া? ১০ মাইনাস ১। মাঝখানে চিহ্নটা কি আছে? মাইনাস আছে। মাইনাস রাখলাম। এখন ওই যে বললাম যে n সংখ্যক অনের যোগফল টোটাল কত হইবে? n গুণ 1। n গুণ 1। এবার একটু এইখানে করি যাতে নতুন পেজে গেলে আসলে বোঝানো একটু কঠিন হয়ে যাবে। তো দেখো বাকিটা এইখানে করি আমি। ইকুয়াল টু কি আছে? 7/9 আছে। 7/9
এই 7/9 এইটার সাথেও গুণ হইবে, 7/9 এই যে দ্বিতীয়টার সাথেও গুণ হইবে। এটা হচ্ছে গুণের নিয়ম। তো ভিতরে কি থাকে? ভিতরে থাকে, উপরে যেটা আছে ওইটাই থাকে যে ১০ ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত হয়? ১০ থেকে ১ গেলে ৯ মাইনাস n গুণ 1 মানে কত? n। এবার এই 7/9 এটা এই প্রথমটার সাথেও গুণ হইবে, এই দ্বিতীয়টার সাথেও গুণ হইবে। তাহলে এর রেজাল্ট কত আসে দেখি? প্রথমটার সাথে যদি গুণ দিই, উপরে ৭ কে কত? ৭০। উপরে কত আসে? ৭০ আর নিচে ৯ নং কত? ৮১। তারপরে গুণ আকারে এইটা থাইকা যায় 10 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে এই যে মাইনাসের মাইনাস। এখানে আছে কি n, nটা কি উপরের সংখ্যা। তো উপরে 7 এর সাথে গুণ হয়ে 7n হয়ে যাবে। 7n ডিভাইড বাই কত? 9। এখন এই যেটা পাইছো না তুমি, এই যে আমি একটু মার্ক করে দিই আলাদাভাবে, আলাদাভাবে মার্ক করে দিচ্ছি। এইটাই হচ্ছে তোমার এই যে n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। অঙ্কটা আসলে খুবই সহজ। তাহলে এইটা যদি তোমরা পারো, ঠিক আছে? এইটা যদি তোমরা পারো, তাহলে আমার কি এইটা তোমরা বাসার কাজ করে দেখাইতে পারবা না? বা এটার রেজাল্ট কত আসে এটা তুমি কমেন্ট বক্সে লিখবা। তুমি নিজে খাতায় করবা। ইনশাআল্লাহ পারবা তুমি। কারণ নিয়ম তো একই। ঠিক আছে? তো এই অঙ্কটা সলভ করার মাধ্যমে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে ফেললাম। তো তুমি যদি এই চ্যাপ্টারটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি দেখে থাকো, ইনশাআল্লাহ তোমার কোন জায়গায় কোন সমস্যা হবে না। আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ।